ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের কষে দেখি সেভেনের 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। 1 নম্বর অঙ্কটা কি আছে, বর্গাকার সাদা কাগজে 10x10 সমান বর্গাকার ঘর তৈরি করে আলাদা রং দিয়ে হাতে কলমে 0.5x0.9 আর 0.2x0.8 এদের মান কত দেখি। তো প্রথমে 0.5 ইন্টু 0.9 মান বের করব। তো এখানে দশমিক তুলে আমরা গুণটা করব, উপরে 5 হবে নিচে 10 হবে, আর এখানে উপরে 9 নিচে 10। তো 5 লং 45 আর 10 10-এ 100। এবার লক্ষ্য করো, প্রথমে 45 লিখব, নিচে লক্ষ্য করো এখানে কয়টা শূন্য আছে, দুটো শূন্য আছে, তাহলে ডান দিক থেকে দুটো সংখ্যার পর দশমিক বসবে। এবার দশমিকের সামনে কোনো সংখ্যা না থাকলে কি বসাবো, 0 বসাবো, বুঝলে? এবার আমরা কার মান বের করব, এবার আমরা বের করব 0.2 ইন্টু 0.8 মান। তো প্রথমে দশমিক তুলব কিভাবে, প্রথমে দশমিক আর শূন্য বাদে সংখ্যাটা লিখলাম। এবার দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে একের পরে ততগুলো 0 দেব, গুণ। এখানে কি করব, উপরে 8 লিখব আর নিচে 10 লিখব। তো 8-এর সামনে 0 লিখলাম না, কারণ 8-এর সামনে 0-র কোনো দাম নেই। তো এবার গুণ করব, 8 দুগুণা 16 আর 10 10-এ 100। এবার 100 দিয়ে 16কে ভাগ করব। তো প্রথমে 16 লিখলাম। এবার লক্ষ্য করো 100-র এখানে শূন্য কয়টা আছে, দুটো। তাহলে কি করব, ডান দিক থেকে দুটো সংখ্যার পর দশমিক বসাবো, এবং দশমিকের সামনে কোনো সংখ্যা না থাকলে কি বসাবো, 0 বসাবো। 0.5 ইন্টু 0.9 এর মান পেলাম 0.45, আর 0.2 ইন্টু 0.8 এর মান কত পেলাম, এর মান পেলাম 0.16। 2 নম্বর অঙ্কটা কি আছে, মিঠু 4টি খাতা কিনবে, একটি খাতার দাম 12 টাকা 75 পয়সা। তো দেখো বন্ধুরা, দশমিকের আগেরটা টাকা আর দশমিকের পরেরটা কিন্তু পয়সা, ঠিক আছে? তো 12 টাকা 75 পয়সা হলে মিঠুকে কত টাকা জোগাড় করতে হবে। তো দেখো তোমরা নিজে একটু ভেবে নাও, একটি খাতার দাম যদি 12 টাকা 75 পয়সা হয়, তাহলে 4টি খাতার দাম অনেক টাকা হবে, তাই তো? তো কি করতে হবে, গুণ করতে হবে। তো প্রথমে লিখব একটি খাতার দাম, একটি খাতার দাম 12 টাকা 75 পয়সা, 12.75 টাকা, ঠিক আছে? এবার চারটি খাতার দাম, চারটি খাতার দাম বেশি হবে তাই গুণ হবে, 12.75 গুণ 4 টাকা। তো গুণ করে নেব, 4 5 20 শূন্য, হাতে 2, 4 7 28, 29 30, 30-এ শূন্য, হাতে 3, 4 দুগুণ 8 আর 3 11-র 1, হাতের 1, 4 ও 4 একে 5, 51.00 টাকা, মানে 51 টাকা, বুঝলে? 3 নম্বর অঙ্কটা কি আছে, রোজিনা বিবি তার জমির 0.35 অংশে বাড়ি করেছেন ও বাকি অংশের 0.2 অংশে ফুলের চাষ করেছেন। তিনি তার জমির কত অংশে ফুলের চাষ করেছেন? তো দেখো, রোজিনা বিবি তার জমি 0.35 অংশে বাড়ি করেছেন ও বাকি অংশের, তো বাকি কত থাকলো, বাকি থাকলো তোমার 0.65, ঠিক আছে? 0.65 অংশের এত অংশে 0.2 অংশে ফুলের চাষ করেছেন। তিনি তার জমির কত অংশে ফুলের চাষ করেছেন? তো দেখো, তো আমরা জানি যে ধরি মোট জমি 1 অংশ, ধরি মোট জমি 1 অংশ। রোজিনা বিবি বাড়ি করেছেন 0.35 অংশে। তো লিখব তিনি বাড়ি করেছেন, তিনি বাড়ি করেছেন 0.35 অংশে, মোট 1 অংশের এত অংশে বাড়ি করেছেন।
ঠিক আছে, তো লিখব সুতরাং তার জমি বাকি আছে, তো মোট 1 অংশ জমি, সেখান থেকে মাইনাস করে দেব 0.35 অংশ। ঠিক আছে, তো দেখো 1.00 0.35, 5 থেকে 10 5, 4 4 থেকে 10 6, হাতের 1 0, তো হবে 0.65 অংশ। বুঝলে? তো দেখো এখানে 1.00 কেন লিখলাম, যখন তোমরা কোনো একটা পূর্ণ সংখ্যার সাথে কোনো একটা দশমিক সংখ্যা যখন বিয়োগ করবে তখন কিন্তু এভাবে লিখতে হবে। বুঝতে পারলে তো? যেমন ধরে নাও তোমরা 2-এর সাথে বিয়োগ করবে 0.35, তাহলে 2.00 এভাবে লিখবে, আর 0.35 এভাবে লিখবে। বুঝলে? তো কত পেলাম? 0.65। এই এত অংশ কিন্তু তার বাকি রইল। এবার লক্ষ্য করো কি বলেছে, বাকি অংশের 0.2 অংশে ফুলের চাষ করেছে, মানে যে জমিটা বাকি আছে তার 0.2 অংশে ফুলের চাষ করেছে। তো তিনি তার জমির কত অংশে ফুলের চাষ করেছেন? তো লিখব তিনি ফুলের চাষ করেছেন বাকি অংশের, মানে 0.65 অংশের, এত অংশের 0.2 অংশে, মানে এত অংশের এত অংশ, ওই জন্য গুণ করলাম। বুঝলে? বা তোমরা লিখতে পারো যে তিনি ফুলের চাষ করেছেন এত অংশের এত অংশে, আর তোমরা ডাইরেক্ট যদি এইভাবে গুণ হিসাবে সাজাও কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার লক্ষ্য করো এই যে গুণটা তোমরা দেখতে পাচ্ছ, এই গুণটা আমরা দশমিক তুলেও করতে পারি, বা এভাবেও করতে পারি। দেখো 0.65 আর 0.2 এভাবে উপর নিচে সাজিয়েও করতে পারি। তো 5 দুগুণা 10-এর 0, হাতের 1, 6 দুগুণা 12, 1-এর 13, 3, হাতের 1, 2 0 0, হাতের 1টা বসবে, 0 0 0, 0 3 1 0। উপরে লক্ষ্য করো, উপরে ডান দিক থেকে দুটো সংখ্যার পর দশমিক, আর নিচে একটা সংখ্যার পর দশমিক, তাহলে মোট গুণফলে ডান দিক থেকে 3টা সংখ্যার পর দশমিক হবে। ঠিক আছে, তো 1 2 3 এখানে হবে। তাহলে কত পেলাম? 0.130। তো লিখবো 0.13 এত অংশ। বুঝলে? তো তোমরা মনে রাখবে দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকে এবং তারপরে যদি জিরো থাকে, সেই জিরোর কিন্তু কোনো মূল্য নেই। ঠিক আছে, তো সেই জিরোটা লিখলেও চলে, না লিখলেও চলে, তো তোমাদের লেখার কোনো প্রয়োজন নেই। তো আমরা শুধু এটা লিখব 0.13 এত অংশে। বুঝলে? এবার এই গুণটা তোমরা দশমিক তুলেও করতে পারো। কিভাবে করতে পারো দেখো, 0.65 ইন্টু 0.2, তো 65 নিচে হবে 100, আর উপরে হবে 2, নিচে হবে 10। তো 65 আর 2কে যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 130, আর নিচে কত হবে? নিচে হবে 1000, তাই তো? আচ্ছা, 130 লিখবো। 1000-এর শূন্য কয়টা? 3টা, তাহলে ডান দিক থেকে 3টা সংখ্যার পর দশমিক হবে, আর দশমিকের সামনে কোনো সংখ্যা না থাকলে জিরো বসাতে পারো। তাহলে 0.13, এই জিরোটাকে আমরা নিতেও পারি, নাও নিতে পারি। তো তোমরা এভাবেও গুণটা করে নিতে পারো, বা তোমরা এভাবেও গুণটা করে নিতে পারো। বুঝলে? তো এভাবে যদি তোমরা গুণটা করে নাও তাহলে গুণফলটা তোমরা এখানে বসায় দেবে, আর যদি এভাবে করো তাহলে এভাবেই করবে। ঠিক আছে, তো এটাই তোমাদের অ্যান্সার। 4 নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি আছে, আমার কাছে 150 টাকা আছে, আমার টাকার 0.3 অংশ দিয়ে খাতা কিনলাম, এবং আমার টাকার 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনলাম। এখন আমার কাছে কত টাকা পড়ে আছে? তো প্রথমে খাতা কিনতে কত টাকা খরচ হলো সেটা বের করব, তারপর গল্পের বই কিনতে কত টাকা খরচ হলো সেটা বের করব, তারপর কি করব, মোট টাকার সাথে খরচটা বিয়োগ করে দেব। তো দেখো আমার কাছে আছে কত টাকা আছে? আমার কাছে 150 টাকা। এবার বলছে যে আমার টাকার 0.3 অংশ দিয়ে খাতা কিনলাম, তো আমি খাতা কিনলাম
আমার টাকার 0.3 অংশ দিই, তো আমার টাকা কত? 150 টাকা। 150 টাকার 0.3 অংশ কত টাকা হচ্ছে সেটা বের করব। টাকার সাথে অংশ গুণ করব, ঠিক আছে? কেন? কারণ দেখো, এত টাকার এত অংশ, টাকার এর এর মানে কি? গুণ মানে এত এর এত অংশ, বুঝলে তো? তো এখানে গুণ করার জন্য আমরা একটা কাজ করতে পারি, দশমিকটা তুলে নিতে পারি। এখানে উপরে হবে 3, আর দশমিকের পরে যেহেতু একটা সংখ্যা আছে নিচে একটা শূন্য হবে। এই শূন্য আর এই শূন্য কেটে দিই, তাহলে নিচে 1 থাকলো। আর 3 15 45, নিচে 1 লেখার কোনো প্রয়োজন নেই, কারণ 1 দিয়ে 45কে ভাগ করলে তো 45ই হবে। তো আমি খাতা কিনলাম 45 টাকা, বুঝলে? এবার আমি গল্পের বই কিনলাম, গল্পের বই কিনলাম। আচ্ছা, গল্পের বই কিনলাম আমার টাকার, আমার টাকা কত? 150 টাকা। আমার টাকার 0.4 অংশ, তাহলে আমার টাকার 0.4 অংশ কত টাকা সেটা আগে বের করব। তো 150, আর এখানে দশমিক তুলব। তো দশমিক তোলার জন্য কি করব? প্রথমে দশমিক বিন্দু বাদে সংখ্যাটা লিখব, সামনে শূন্যর কোনো দাম নেই তাই লেখার কোনো দরকার নেই। আর দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে হরে একের পরে ততগুলো শূন্য বসাবো। এই শূন্য আর এই শূন্য কেটে দেব, 4 15 60, এত টাকা, বুঝলে? এবার খাতা কিনতে আমার খরচ হলো 45 টাকা, আর গল্পের বই কিনতে খরচ হলো 60 টাকা, তাহলে মোট কত টাকা খরচ হলো? তো এখন আমার কাছে কত টাকা পড়ে আছে সেটা বের করব। তো লিখব, সুতরাং এখন আমার কাছে পড়ে আছে, তো দেখো আমার কাছে 150 টাকা ছিল, সেখান থেকে আমি কি করলাম? 45 টাকা দিয়ে খাতা কিনলাম আর 60 টাকা দিয়ে গল্পের বই কিনলাম। তো খরচটা বিয়োগ করে দিতে হবে মোট টাকার সাথে, তাই না? তো কত হবে এটা? 105। তার মানে কত টাকা হচ্ছে? 105, আর এখানে 150, মানে 45 টাকা। তো এখন আমার কাছে পড়ে আছে 45 টাকা। এখন আমার কাছে, এখানে আমার লিখব, ঠিক আছে? এখানে আমার, এখন আমার কাছে, এখন আমার কাছে পড়ে আছে 45 টাকা। 5 নম্বর অঙ্কটা কি আছে? আজ আমরা মোটর গাড়িতে 94.5 কিমি পথ যাব। 1 কিলোমিটার পথ যেতে ওই মোটর গাড়ির 0.078 লিটার পেট্রোল খরচ হয়। তো হিসাব করে দেখি আমাদের মোট কত লিটার পেট্রোল দরকার। তো দেখো, 1 কিমি যেতে যদি 0.078 লিটার পেট্রোল খরচ হয়, তাহলে 94.5 কিমি যেতে কি অনেক পেট্রোল খরচ হবে। তাই কি করতে হবে? গুণ করতে হবে। তো কি লিখব? 1 কিমি যেতে পেট্রোল খরচ হয়, 1 কিমি যেতে পেট্রোল খরচ হয় কত? 0.078 লিটার। 94.5 কিমি যেতে পেট্রোল খরচ হয়। তো 94.5 কিমি যেতে পেট্রোল বেশি খরচ হবে, তাই তো? তো যেহেতু বেশি খরচ হবে তাই গুণ হবে 0.078 ইন্টু 94.5 লিটার। তো এই গুণটা আমরা দশমিক তুলে করব, ঠিক আছে? তাহলে সুবিধা হবে। তাহলে উপরে হবে 78। দেখো, দশমিকের পরে এখানে কি আছে? 078। তো আমি দশমিক বাদে সংখ্যাটা লিখলাম, সামনের শূন্যগুলো লিখলাম না, কারণ সামনের শূন্যর কোনো দাম নেই, তাই তো? তো দশমিকের পরে নিচে যতগুলো দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে নিচে একের পরে ততগুলো জিরো বসাবো। তো তোমরা কি করতে পারো? উপর নিচে সাজিয়ে গুণ করতে পারো, বা এভাবে দশমিক তুলো করতে পারো, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা করবে, ঠিক আছে? এখানে কি করলাম? দশমিক বাদে সংখ্যাটা লিখলাম 945। আর দশমিকের পরে যেহেতু এখানে একটা সংখ্যা আছে নিচে একের পরে একটা শূন্য, এত লিটার। এবার আমরা কি করব? 78 এর সাথে 945 গুণ করব। তো 945 আর 78, 5 8 40, শূন্য হাতে 4, 4 8 32, আর 4 36, 6 হাতে 3, 8 লং 72, 3 75, 5 7 35, হাতে 3, 4 7 28, 8 3 31, হাতে 3,
7 লং 63 আর 3 66। 0 6 5 11 1 হাতের 1 5 1 6 1 7, 7 6 13 3 হাতের 1 6 1 7। কত পেলাম? 73710। আর নিচে দেখো 1000 আর 10 গুণ করলে কি হবে? 1 একক ও 1, এখানে 3টা, এখানে একটা, মোট 4টা শূন্য। 2 3 4, এত লিটার। এবার কি করব? উপরের একটা শূন্য নিচের একটা শূন্য কেটে দেব। এবার লক্ষ্য করো বন্ধুরা, প্রথমে 7371 লিখে নিলাম। এবার দেখো এখানে শূন্য কয়টা আছে? এখানে শূন্য আছে তোমার 3টা, ঠিক আছে? তো কি করব? ডান দিক থেকে 3টা সংখ্যার পর দশমিক বসাবো। নিচে শূন্য যতগুলো থাকবে আমরা কি করব? এই যে উপরের যে সংখ্যাটা মানে লবের যে সংখ্যাটা, ঠিক আছে, সেই সংখ্যাটার ডান দিক থেকে ততগুলো সংখ্যার পরে আমরা দশমিক বসাবো। এখানে শূন্য 3টা, তাহলে ডান দিক থেকে 3টা সংখ্যার পর দশমিক, 1 2 3, এখানে এত লিটার। বুঝলে? তো সুতরাং আমাদের মোট পেট্রোল দরকার 7.371 লিটার। 6 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে? আলিশার দাদা বাড়ি থেকে সাইকেলে চেপে শিবপুর লঞ্চ ঘাটে পৌঁছতে 1.4 ঘন্টা সময় নিল। মানে বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাটে পৌঁছতে সময় নিল 1.4 ঘন্টা। যদি সে ঘন্টায় 11.5 কিমি বেগে সাইকেল চালায়, তবে আলিশাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাট কত দূরে আছে? দূরত্ব বের করতে হবে। তো ধরে নাও এটা তোমাদের বাড়ি, ঠিক আছে? তোমাদের বাড়ি, আর এটা ধরে নাও একটা স্টেশন। তো বাড়ি থেকে স্টেশনে যেতে তোমার সময় লাগলো ধরে নাও 3 ঘন্টা। বাড়ি থেকে স্টেশনে যেতে সময় লাগলো 3 ঘন্টা, ঠিক আছে? এবার তোমার গতিবেগ ছিল, সাইকেলের গতিবেগ ছিল ধরে নাও 12 কিমি পার ঘন্টা। 12 কিমি পার ঘন্টা ছিল তোমার সাইকেলের গতিবেগ। তার মানে এই গতিবেগ, এটার মানে কি? 12 কিমি পার ঘন্টা মানে তুমি যদি 1 ঘন্টায় 12 কিমি যাও, ঠিক আছে, এটা হচ্ছে তোমার গতিবেগ। তুমি 1 ঘন্টায় কত কিমি যাবে? 12 কিমি। তো 1 ঘন্টায় যদি 12 কিমি যাও, তাহলে 3 ঘন্টায় কত যাবে? 3 12 36 কিমি যাবে, তাই তো? তো এটা হচ্ছে গতিবেগ, এটা হচ্ছে সময়। তো গতিবেগ আর সময় কি হলো? গুণ হলো, ঠিক আছে? তো যখন আমরা দূরত্ব নির্ণয় করব তখন কি করব? তখন গতিবেগের সাথে সময় কি করব? গুণ করব। বুঝলে? তো তোমরা মনে রাখবে যে দূরত্ব সমান সমান গতিবেগ ইন্টু সময়। যখন আমরা দূরত্ব বের করব তখন কি করব? গতিবেগ ইন্টু সময় করব, মানে গতিবেগের সাথে সময় গুণ করে দেব। তো এখানে গতিবেগ কত ছিল? 11.5 কিমি, আর সময় 1.4 ঘন্টা। তো আমরা কি করতে পারি? আমরা দশমিক তুলে গুণটা করতে পারি, নয়তো আমরা উপর নিচে সাজিয়েও গুণটা করতে পারি। তো দশমিক তুলেই করছি। 115 নিচে হবে 10, আর উপরে হবে 14, নিচে হবে 10। এবার 115 আর 14 গুণ করব। 4 5 20 শূন্য, হাতে 2, 4 × 4 5 6, 4 × 4 5 × 5, 1 × 1 1 × 1, 0 6 5 11, হাতের 1, 4 1 5 1 6 আর 1। কত পেলাম? 1610। আর নিচে 10 10 100। তো দেখো বন্ধুরা, যখন তোমরা উপর নিচে শূন্য দেখবে তখন কেটে দেবে, ঠিক আছে? একটা একটা করে কেটে দেবে, উপরের একটা নিচের একটা। মনে করো এরকম একটা সংখ্যা আছে, ঠিক আছে? তো দেখো উপরের একটা শূন্য, নিচের একটা, উপরের একটা, নিচের একটা। দেখো এখানে নিচে একটা শূন্য আছে, উপরে কিন্তু নেই, তাহলে এখানে আর কাটাকাটি করা যাবে না। তো উপরের শূন্য একটা, নিচের একটা শূন্য, মানে লবের একটা শূন্য কাটা, হরের একটা শূন্য কাটা, এর মানে 10 দিয়ে ভাগ হচ্ছে। বুঝলে তো? তো এখানে এবার দশমিক বসাবো। তো 10 দিয়ে যেহেতু 161কে ভাগ করতে হবে, তো 161 হচ্ছে ভাজ্য। তো এখানে শূন্য কয়টা আছে? একটা, একটা আছে। তো ডান দিক থেকে একটা সংখ্যার পর দশমিক বসাবো। কি পেলাম? 16.1, ঠিক আছে? এত কিমি। তো লিখে দেব যে সুতরাং কি বলেছে?
যে আলিশাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাট কত দূরে আছে। তো লিখব আলিশাদের বাড়ি থেকে, আলিশাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাটের দূরত্ব, লঞ্চ ঘাটের দূরত্ব 16.1 কিমি। বুঝলে? 7 নম্বর অঙ্কটা কী আছে, মা আমাকে 2.5 কিগ্রা ডাল কিনে আনতে বললেন। 1 কিগ্রা ডালের দাম যদি 62 টাকা 50 পয়সা হয়, দশমিকের আগেরটা টাকা আর দশমিকের পরের সংখ্যাটা পয়সা। ঠিক আছে, তোমরা এটা মনে রাখবে। তো 1 কিগ্রা ডালের দাম 62 টাকা 50 পয়সা হলে কত টাকা নিয়ে দোকানে যাব। তো দেখো, 1 কিগ্রা ডালের দাম যদি 62 টাকা 50 পয়সা হয়, তাহলে 2.5 কিগ্রা ডালের দাম কি বেশি হবে, তাই গুণ করতে হবে। তো লিখব 1 কিগ্রা ডালের দাম 62.50 টাকা। 2.5 কিগ্রা ডালের দাম বেশি হবে, তো 62.50 ইন্টু 2, বেশি হলে গুণ করতে হবে, আর কম হলে ভাগ। তো দেখো, দশমিক তুলে গুণটা করছি। তো উপরে হবে তোমার 6250, আর নিচে কি হবে, একের পরে দুটো শূন্য, আর এখানে কি হবে, উপরে 25, নিচে কত হবে 10। বুঝলে? এবার একটু কাটাকাটি করে নিই, এই শূন্য কেটে দিই। ঠিক আছে, এবার আর কাটাকাটি করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, কাটাকাটি করলে তোমাদের সময় লাগবে, তো তোমরা কি করবে, গুণ করে দেবে। ঠিক আছে, তো এখানে কত থাকলো, 625 থাকলো আর 25, 625-এর সাথে 25 গুণ করে দেবে। 5 5 25, হাতে 2, 5 দুগুণা 10 আর 2 12, 5 6 30 আর 1 31, 5 দুগুণা 10, 2 দুগুণা 4, 1 5, 6 দুগুণা 12, 5 2 6, 3 2 5 আর 1, কত পেলাম, 15625, আর নিচে 10 আর 10 কত, 100। এবার কি করব, দশমিক বসাবো। তো প্রথমে লিখে নিই 15625। এখানে দেখো বন্ধুরা, শূন্য কয়টা আছে, দুটো, তাহলে ডান দিক থেকে দুটো সংখ্যার পর দশমিক হবে, এত টাকা। তো 156 টাকা 25 পয়সা হচ্ছে 2.5 কিগ্রা ডালের দাম। 8 নম্বর অঙ্কটা কী আছে, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি। ওই সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি, তা দশমিক সংখ্যায় লিখি। তো দেখো বন্ধুরা, সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, আর পরিসীমা বলতে কি বোঝায়, সমবাহু ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের যোগফলকে পরিসীমা বলে। যেমন ধরে নাও, এটা একটা সমবাহু ত্রিভুজ ABC। এই সমবাহু ত্রিভুজের ধরে নাও AB বাহুটা ধরে নাও 4 সেমি, তাহলে BCও 4 সেমি হবে আর ACও 4 সেমি হবে, যেহেতু সমবাহু। তাহলে এর পরিসীমা কত হচ্ছে, 4 4 8 আর 4 12। তাহলে পরিসীমা বলতে বাহুগুলোর দৈর্ঘ্যের যোগফলকেই পরিসীমা বলে। কত হচ্ছে, 12। তো দেখো, এবার যদি তোমাকে বলা হয় যে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 12 সেমি, তাহলে ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য কত, তখন তোমরা কি করবে, এই 12কে কত দিয়ে ভাগ করবে, 3 দিয়ে। কেন, কারণ এখানে 12 সেমি মানে কি, এখানে 3টা বাহুর দৈর্ঘ্যের যোগফল হচ্ছে 12 সেমি। তাহলে 3টি বাহুর দৈর্ঘ্যের যোগফল যদি 12 সেমি হয়, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত হবে, তাই 3 দিয়ে ভাগ, 3 4 12, 4 সেমি হবে। বুঝলে? তো এক্ষেত্রেও লক্ষ্য করো, এখানে পরিসীমা দেওয়া আছে এই অঙ্কে 14.4 সেমি। তাহলে 14.4 সেমি মানে কি, এখানে 3টা বাহুর দৈর্ঘ্যের যোগফল। তো একটা বাহুর দৈর্ঘ্য কত সেটা বের করার জন্য কি 3 দিয়ে ভাগ করব। বুঝলে? তো আগে লিখে নেই যে সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি।
তো লিখব সুতরাং ওই সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 14.4 সেমিকে গুণ করব, ভাগ করব 3 দিয়ে, এত সেমি। তো দেখো 14, এখানে দশমিক তুলব, তাহলে কি হবে, দশমিক বাদে সংখ্যাটা আগে লিখতে হবে। তারপর দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে নিচে একের পরে ততগুলো শূন্য, হুম, ভাগ 3, এত সেমি। তো এখানে লক্ষ্য করো বন্ধুরা, এখানে 3-র নিচে কিছু নেই, মানে 1 আছে। হুম, তো আমি কি করব, 144 ভাগ 10, এবার এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানাবো। আর তোমরা তো জানো ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানালে কি হয়, হরের সংখ্যাটা লবে যায় আর লবেরটা হরে, মানে নিচের সংখ্যাটা উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে। হুম, এত সেম। তো 3 দিয়ে কাটাকাটি করব, 3 চেরা 12, থাকলো কত, 2 আর 4 24, 3 8 24, বুঝলে? মানে কি করলাম, 3 দিয়ে 144কে ভাগ করলাম। দেখো 3 চেরা 12, 2 আর 4 24, 3 8 24, 48। তো ভাগফলটা লিখে কেটে দিলাম। এবার উপরে কাটাকাটি করাবার থাকলো 48, নিচে থাকলো 10, এত সেমি। এবার দেখো কি করব, 48 লিখব, এখানে শূন্য কয়টা আছে, একটা, তাহলে ডান দিক থেকে একটা সংখ্যার পর দশমিক হবে। তো ওই সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য পাওয়া গেল 4.8 সেমি। তো তোমাদের জন্য একটা অঙ্ক থাকলো, একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা, দেখো একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা 17.52 সেমি। ঠিক আছে, একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা 17.52 সেমি। তাহলে ওই সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, বুঝলে?